সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী কাল তুমি আলেয়া ছবিতে সঙ্গীত পরিচালক হয়ে আত্মপ্রকাশের মাধ্যমে এক অন্য উত্তম কুমারের পরিচয় মেলে। কাল তুমি আলেয়া ছবিতে গান গাওয়ানোর জন্য উত্তম কুমার একদিন গিয়েছিলেন আশা ভোঁসলের বাড়িতে। তরুণ কুমার জানিয়েছেন, আশার ফ্ল্যাটে ঢুকেই দাদা দেখে আশার সুরকার ভাই হৃদয়নাথ বসে আছে। আশা হারমোনিয়ামটা দাদার দিকে ঠেলে দিয়ে বলেন, আপনি আগে দেখান কি চাইছেন। দাদার বুঝতে অসুবিধা হয় না, সুরকার ভাইয়ের সামনে এক প্রস্ত পরীক্ষা নিতে চাইছে নবীন সুরকারের। দাদা চ্যালেঞ্জটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে। নোটেশন সামনে রেখে টেনে নেয় হারমোনিয়াম। রিড থেকে রিডে ছুটে বেড়ায় দাদার আঙুল। প্রতিটা রিড যেন সুরে কথা বলে ওঠে। আশা স্তম্ভিত, হৃদয়নাথ বিস্মিত। হৃদয়নাথ দাদাকে বলে, দাদা আপনি কি কোনোদিন শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেছেন? তা না হলে তো কেউ এত সুরে হারমোনিয়াম বাজাতে পারে না। পরে আশার বাড়ি থেকে ফিরে উত্তম কুমার ছোট ভাইকে বলেন, জানিস বুড়ো, আশা বোধহয় আমাকে বোকা বানাতে গিয়েছিল। ভেবেছিল আমি অভিনেতা, গানের কি বুঝি, কারো কাছ থেকে সুর ধার করে সুরকার হয়েছি। গান তোলাতে বললে নিশ্চয়ই পিছিয়ে যাব। কাল তুমি আলেয়ার গানের সুর করে উত্তম কুমার বাংলা ছবির রোমান্টিক গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছিলেন, একটু দেখে ঠিকঠাক করে দেবেন। হেমন্ত দার সঙ্গে সঙ্গে বলেন, একদম না, তুমি ছবির সুরকার, তার চেয়ে বড় কথা ভারী সুন্দর সুর করেছ। উত্তম কুমার প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন, উত্তম কুমার নায়ক, মহানায়ক। আমার কাছে তার থেকেও বড় পরিচয়, উত্তম কুমার আমার কাছের মানুষ, একান্ত আপনার জন, আমার ছোট ভাই। আমি যখন বোম্বাইয়ে অনেকগুলো হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত, পরিচালক সুধীর মুখার্জি তখন উত্তম সুচিত্রার রোমান্টিক জুটিতে সাবমোচন বলে একটা বাংলা ছবির পরিকল্পনা করেছেন। উত্তম কুমারের লিপের গান আর সেই সঙ্গে ছবিটির সুর করার দায়িত্ব আমি পেলাম। ছবিতে অনেকগুলো গান। উত্তম কুমারের লিপে আমি গাইলাম, বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে, ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী। অদ্ভুত ব্যাপার, ছবি দেখার পর ধরাই গেল না গানগুলি আমার না উত্তম কুমারের নিজের কণ্ঠে। তারপর উত্তম কুমারের প্রায় সব ছবিতেই গান গাইতে লাগলাম। তখন উত্তম কুমার মানেই আমি, আর আমি মানেই উত্তম কুমার, যেন একই মায়ের দুই ছেলের মতো। আর সেই সময় দুই ভাই ছবিটির সুর এবং গান করলাম আমি। সিচুয়েশানটা ছিল উত্তম কুমার বিশ্বজিতের দুই ভাইয়ের চরিত্রে। দুই ভাইয়ের একই রকম গলা, না দেখলে ধরা যায় না কে গান করছে। তারে বলে দিও সে যেন আসে না। সেই সময় উত্তম কুমার অভিনীত ছবিতে এমনকি নেপথ্যে গান থাকলেও আমাকে গান করতে হতো। তোমার ভুবনে মাগো এত পাপ, মরুতীর্থ হিংলাজের এই গান, এ কি অভিশাপ নাই প্রতিকার, এই গানটি। কিংবা তাসের ঘর ছবিতে শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেল। উত্তম কুমার পরিচালিত শুধু একটি বছর ছবিতে সুরকার রবীন চ্যাটার্জি আমাকে দিয়ে গাওয়ালেন স্বপ্ন জাগানো রাত মাধুরী ছড়ায়। উত্তম কুমার নিজে ভালো গান গাইতেন, তাই ছবিতে তার মুখে গানগুলো বিশেষ রূপ নিত বলেই আমার ধারণা। অর্থাৎ অভিনয়ে যেমন তেমনি গানের সঙ্গে সুরের সঙ্গে মিশে যেতেন তিনি। মনে আছে অগ্রদূতের কুহক ছবির গান দুটির কথা। উত্তম কুমারের অসাধারণ অভিনয় গুণে তাতে এক ছন্দময় প্রাণ এনে দিয়েছিল। নল কিশোরী গো, কিংবা রূপ পেয়ে তনু আজ বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। আমি যেসব ছবির সুরকার নই, সেই সব ছবির সুরকারও উত্তম কুমারের লিপে আমাকে বাদ দিতে চাইতেন না। বন্ধু ছবিতে ও নচিকেতা ঘোষের সুরে মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কাও ডাকে। বোম্বাইয়ে হারানো সুর ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি, এক জায়গায় হঠাৎ মনে হলো নায়িকার নাম ধরে নায়কের গলায় কয়েকবার ডাক থাকলে ভালো হতো।
এবং সেটা এই মিউজিক দেওয়ার সঙ্গে সঙ্গেই করা উচিত। পরিচালক অজয় করকে বললাম, তিনিও সেটা অনুভব করেছিলেন। কিন্তু সেই মুহূর্তে উত্তম কুমারকে পাবেন কোথায়? শেষে রমা রমা বলে ডাকটায় আমি কণ্ঠ দিলাম। সত্যি অদ্ভুত মিল আমাদের গলায়, ধরাই গেল না। এমনি অনেক ছবিতে উত্তম কুমারের হয়ে কিছু কিছু সংলাপ আমিই বলে দিয়েছি। হারানো সুর ছবিতে একটি গান ব্যবহৃত হয়েছিল নেপথ্যে, রেডিওতে ভেসে আসা, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। মানুষের জীবনে সব থেকে বড় সাসপেন্স হলো তার পরমায়ু। কেউ জানে না কে কতদিন এই পৃথিবীতে থাকবে, আর এটা জানা নেই বলেই মানুষকে ভবিষ্যতের জন্য আজীবন চিন্তা করতে হয়। শেষের দিন না আসা পর্যন্ত সবই করে যেতে হয়। নইলে আমি কি কোনো দিন ভাবতে পেরেছিলাম বয়সে অনুজ হয়ে অগ্রজের মতো আগে উত্তম চলে যাবে, রেখে যাবে তার মানুষের মনে অমর হয়ে থাকার মতো অতুলনীয় সৃষ্টি। উত্তমের সঙ্গে আমার আলাপ হয়েছিল গানের মাধ্যমে। তখন উত্তম গান গাইতো, আমিও গান করতাম, তাই আলাপটা জমেছিল ভালো। মনে মনে ওর ইচ্ছে ছিল গায়ক হবার। সে যোগ্যতাও ওর ছিল, কারণ উত্তম গানটা ভালোই গাইতো। কিন্তু আমি তখন গান করলেও আমার মন টানতো সাহিত্যের দিকে। সাহিত্যের আড্ডায় যাতায়াত করি। আমার বন্ধুদের মধ্যে তখন নাম করেছে কবি সুভাষ মুখোপাধ্যায়, সন্তোষ কুমার ঘোষ এবং আরও অনেকে। বলা বাহুল্য, আমি সাহিত্যিক হতে পারিনি। উত্তমও গায়ক হতে চাইলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে গেল। আমি একবার নায়ক হওয়ার চান্স পেয়েছিলাম। কবি ছবির জন্যে দেবকীবাবু আমাকে সিলেক্ট করলেন। কারণটা হলো তখন আমার চেহারা দারুণ রোগা, একে লম্বা তাই রোগা, অতএব তারাশঙ্করবাবুর কবির উপযুক্ত চেহারা আমার। আর গান তো গাই, কিন্তু শেষ পর্যন্ত আমি পিছিয়ে এলাম। উত্তম গায়ক হতে গিয়ে নায়ক হয়েছে বলে আমিও যে তা পারবো এ ভরসা আমার একদম ছিল না। তাই সোজাসুজি বললাম দেবকীবাবুকে, ও আমার দ্বারা হবে না, আমি অভিনয় করতে পারবো না। উনি তবু আশ্বাস দিয়েছিলেন, সে তোমাকে ভাবতে হবে না, ও আমি শিখি পড়িয়ে করিয়ে নেব। এ ছবির নায়কের জন্য একেবারে হুবহু চেহারা তোমার। না, তবুও আমি রাজি হইনি, ওকে বুঝিয়ে বলে সরে এসেছিলাম। উত্তম চেয়েছিল গায়ক হতে। ও যদি নায়ক না হয়ে গায়ক হয়ে নাম করত, আর আমি যদি দেবকীবাবুর ছবিতে নায়ক হয়ে যেতাম, তাহলে ব্যাপারটা কী দাঁড়াতো? তখন হয়তো দেখা যেত আমি নায়ক হয়েছি আর উত্তম আমার হয়ে প্লেব্যাক করছে। তবে শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায় নাকি নিজের পরিসরে কখনো বলেছিলেন উত্তমের জনপ্রিয়তার পেছনে তার কণ্ঠের ব্যাপক অবদান রয়েছে। মন্তব্যটা তর্কাতীত না হলেও তর্কযোগ্য তো বটেই, এবং একথা হয়তো মিথ্যেও নয়। ছবির পর্দায় চলনে বলনে সংলাপে গানে উত্তমের যে ইমেজ তৈরি হয়ে উঠেছিল, তাতে হেমন্ত কণ্ঠের নেপথ্য অবদান একটা ছিলই। তবে তা আবার এতটাও অমোঘ নয় যে সেটা সরিয়ে নিলে উত্তম কুমারকে নেহাতি অনাথ দেখাবে। শোনা যায় দেয়ালের কান বেয়ে বেয়ে হেমন্তের উক্ত মন্তব্য নাকি উত্তমের কানেও পৌঁছেছিল, আর কানে যাওয়া মাত্রই তিনি নাকি মনে মনে ঠিক করে নিয়েছিলেন এবার তিনি অন্য গায়কদের সঙ্গে কাজ করে নিজেকে প্রমাণ করবেন। এর কোনো তথ্য প্রমাণ মেলে না, তবে দুই মহাতারকার দূরত্ব যে বেড়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।